সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আমাদের আজকের আলোচনার যে বিষয় হবে সেটা হচ্ছে ফটোশপে আমরা বেশ কিছু টুলস দেখেছি গত দিনে বা গত ক্লাসগুলোতে। সেই ক্লাসগুলোর যে টুলসগুলো, সেই টুলসগুলো কি কি ছিল একটু বলেন তো। এক এক করে একটু বলেন তো, মনে আছে নাকি একটু বলেন দেখি, গত দিনে যে টুলসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, এক এক করে একবারে বলতে হবে, সিরিয়ালে, ঠিক আছে? ইরেজার টুলের ভিতরে ছিল ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, তারপরে ব্রাশ টুল ছিল, সিলেকশনের ভিতরে ছিল রেক্টেঙ্গুলার, তারপরে আমাদের টুলসগুলো সিরিয়ালে বলতে হবে। সিলেকশন টুল দেখানো হয়েছে, মার্কিউ টুল দেখানো হয়েছে, তাই না? ল্যাসো টুল দেখানো হয়েছে, ক্রপ টুল, তাই না? এভাবে সিরিয়ালে বলতে হবে। তো আমাদের পর্যায়ক্রমে আমরা সিরিয়ালে টুলসগুলো দেখতেছি, তাই না? আমরা মুভ টুল, মার্কিউ টুল, ল্যাসো টুল, সিলেকশন টুল, ক্রপ টুল, ফ্রেম টুল, তাই না? আইড্রপার টুল দেখেছি। পাশাপাশি আমাদের মাঝখানে বাকি ছিল আমাদের স্পট হিলিং ব্রাশ টুল, কিন্তু আমরা ব্রাশ টুল এবং ইরেজার টুল সম্পর্কেও দেখেছি। তো মাঝখানে আমাদের যে বিষয়টা এখন বাকি আছে সেটা হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলটাকেও আবার অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়। স্পট হিলিং ব্রাশ টুলটাকে অনেকগুলো ভাগে বিভক্ত করা হয় না? স্পট হিলিং ব্রাশ টুলের ভিতরেও আরও বেশ কিছু টুল আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাদের স্পট হিলিংস, যেটা সেটা হচ্ছে স্পট হিলিংস, দেন হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার টুল, ঠিক আছে? এই কন্টেন্ট অ্যাওয়ার টুলটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, একটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল টুল। আমরা সচরাচর যেটা টুলস বারে দেখতে পাই সেটা হচ্ছে মুভ টুল, আর ফিল টুলটা আমরা পাবো মেনু বার থেকে পাবো, সেই বিষয়গুলো আমরা দেখব, ঠিক আছে? তো সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের এক এক করে সবগুলো বিষয় দেখতে হবে এবং সবগুলো বিষয় আমাদের প্র্যাকটিস করতে হবে। যদি এই বিষয়গুলো আমরা ঠিকমতো প্র্যাকটিস করি, দেন আমরা এখান থেকে পরবর্তীতে ভালো কিছু করতে পারবো। তো আমরা যেহেতু টুলস বার দেখতেছি, বেসিক আলোচনা করতেছি, বেসিক বিষয় নিয়ে দেখতেছি, দেন আমরা যখন এগুলোকে একটু অ্যাডভান্স পর্যায়ে দেখবো তখন এগুলোকে আবার অ্যাডভান্স লেভেলে কাজ করবো, এই টুলসগুলোকে অ্যাডভান্স লেভেলে কাজে লাগাবো। এক্সাম্পল হিসেবে আমরা ট্যাটু অ্যাড করা দেখেছিলাম, কিন্তু ট্যাটুর কিন্তু সেটা প্রপার ওয়ে না। ট্যাটুটা কিভাবে আমরা আরো প্রপার ওয়েতে অ্যাড করতে পারি সেই বিষয়গুলো আমরা পরবর্তী দেখবো। বা আমরা ড্রেসের কালার চেঞ্জ করলাম, এই কালারটা আমরা প্রফেশনাল ওয়েতে কিভাবে চেঞ্জ করতে পারি, আর কি ওয়ে থাকতে পারে যে কালার চেঞ্জ করার, সেই ওয়েগুলো আমরা দেখব, ঠিক আছে? সেগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে, যদি সেটা সময়ের ভিতরে আমরা কমপ্লিট করতে পারি, কারণ আমাদের সময় খুবই কম। এই সময়ে আসলে 50টা ক্লাস, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, গ্রাফিক ডিজাইন শেখার জন্য কখনোই পারফেক্ট না। গ্রাফিক ডিজাইন কখনো 3 মাসে শেখা যায় না। এর জন্য দীর্ঘ সময় আপনাকে ব্যয় করতে হয়। প্রতিটা দিনই আপনার জন্য নতুন ক্লাস, এভাবে নিজেকে পরিণত করতে হয়। আমি টুলসবারগুলো এমনভাবে আপনাদের শেখাবো, টুলসবার নিয়ে এমনভাবে বিস্তারিত আলোচনা করব, দেন পরবর্তীতে যে কোনো কাজ যদি আপনি দেখেন, ইউটিউবে দেখেন, সেই কাজগুলো যেন করতে পারেন, বিষয়টা বুঝতে পারেন। সো টুলসবারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। টুলসগুলো ভালো মতো প্র্যাকটিস করেন, টুলসগুলো চালানো শেখেন।
পাচ্ছি না। আচ্ছা, আমার কথা কখন থেকে শুনতে পাচ্ছেন না? কখন থেকে কিন্তু শুনতে পাইনি। 2 মিনিট শুনতে পাই নাই? আমি এই শুনতে 2 মিনিট, পারবেন না, এক মিনিটেরও কম। আমি 1 মিনিট কথা বলতে, তাহলে শুনতে পাচ্ছেন না? বলবেন না কথা শোনা যাচ্ছে না, কথা বলতে বলতে থেমে গেছি। সাউন্ডের সমস্যা, এই বিশেষ সাউন্ড, নেটের খুব প্রবলেম করতেছে, বুঝছেন? আচ্ছা, লাস্ট কোথায় আপনারা শেষ শুনতে পেরেছেন বলেন তো একটু। ভাই আপনি এই যে টুলগুলো দেখেন, আপনি বলছেন যে এমন ভাবে শিখাবেন যাতে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এই টুলসগুলো আমরা এমনভাবে শিখবো বা শেখানোর চেষ্টা করবো, দেন পরবর্তীতে যে কোনো কাজ যদি আমরা ইউটিউব থেকেও দেখি, সেই কাজগুলো প্রপার ওয়েতে বুঝতে পারি, তাই না? যেন আমরা যে কোনো কাজ শিখতে পারি, কারণ এই স্বল্প সময়ে সব কিছু করা সম্ভব না, কিন্তু বেসিক টুলগুলো নিয়ে যদি সম্পূর্ণভাবে আমাদের জ্ঞান থাকে, তাহলে আমরা যে কোনো কাজই করতে পারবো। তো আজকে আমরা আলোচনা করব এই টুলস বারের নতুন একটা টুলস নিয়ে, সেটা হচ্ছে আমাদের স্পট হিলিংস ব্রাশ টুল। এর মধ্যে আরও কিছু টুল আছে, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার, মুভ টুল। এছাড়াও আমরা শিখবো আজকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল টুল এবং ক্লিপিং মাস্কিং দেখব। ফটোশপে মাস্কিংটাকে 3টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভেক্টর মাস্কিং, একটা হচ্ছে ক্লিপিং মাস্কিং, একটা হচ্ছে লেয়ার মাস্কিং। এর মধ্যে আমরা একটা একটা মাস্কিং আজকে দেখব, সেটা কি বলেন? ক্লিপিং মাস্কিং। তো আমরা এক এক করে একটা কাজের দিকে আগাই, দেন আমরা সেই কাজগুলো দেখার চেষ্টা করি। তো আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা ফটোশপ থেকে নিউ একটা ফাইল থেকে একটা ইমেজ ওপেন করি, ঠিক আছে? পুরাতন ইমেজ। এই রিলেটেড ইমেজ ওল্ড পিকচার লিখে সার্চ করলে অনেক এরকম পিকচার পেয়ে যাবেন। এই ধরনের অনেক ইমেজ পেয়ে যাবেন, বুঝছেন? তো ইমেজগুলো দেখে ইমেজগুলোর সাথে কিন্তু প্র্যাকটিস করতে পারেন, কাজে লাগাতে পারেন। তো আমরা এখান থেকে একটা ইমেজ আমি ওপেন করছিলাম, ডাউনলোড করে রাখছি আপনাদের দেখানোর জন্য। বা এই ইমেজটা নিয়ে কাজ করি সাপোজ। আচ্ছা, এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই ইমেজের 4 সাইডে অনেক সমস্যা, তাই না? এই ইমেজ থেকে এই ইমেজের একটু সমস্যাটা বেশি। তো আমরা যে ইমেজটা একটু সমস্যা বেশি সেই ইমেজ নিয়ে একটু কাজ করি, তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। তো আমরা এই ইমেজে আমাদের যে টুলসগুলো আছে, স্পট হিলিংস ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুলের কাজটা একটু দেখার চেষ্টা করব। তো আমাদের প্রথমে যেটা আসতেছে সেটা কি? স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলটা আসলে কিভাবে কাজ করে? স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, আপনি যেখানে ক্লিক করবেন, ঠিক আছে, আপনি যেখানে ক্লিক করবেন ওইখানে ইমেজ থেকে যদি কোনো আলাদা কোনো অবজেক্ট থাকে, সেই কালারটা কি করে, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকে ওই কালার সাথে মার্জ করে দেয়, মার্জ করে ওইখানে নতুন একটা কালার অ্যাড করে দেয়। এক্সাম্পল হিসেবে আমরা অবশ্যই নতুন লেয়ার নিয়ে কাজ করব, এবং আমাদের এইখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলে নতুন লেয়ার নিয়ে কাজ করার সুযোগ আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে নতুন লেয়ার নিব। যখন স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করতেছেন, সবসময় খেয়াল রাখতে হবে যেন আমাদের এখান থেকে মুডটা নর্মাল থাকে, টাইপটা কন্টেন্ট অ্যাওয়ার অবস্থায় থাকে, এবং অবশ্যই আমাদের যদি নতুন লেয়ার নিয়ে কাজ করতে হয়, স্যাম্পল অল লেয়ারে ক্লিক করা থাকতে হবে। যদি স্যাম্পল লেয়ারে ক্লিক না করা থাকে, আমরা নতুন লেয়ার নিয়েছি এবং সেখানে আমরা ক্লিক করতেছি, আমাদের কোনো কিছু চেঞ্জ হচ্ছে, দেখেন তো। আমরা এখানে যে একটা হোয়াইট কালার আছে, হোয়াইট কালারে ক্লিক করতেছি, এটা কি কোনো চেঞ্জ হচ্ছে? এটার কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। না ভাই। কেন হচ্ছে না? কারণ আমরা তো আমাদের পিকচারেই নাই।
এবং আমরা এটা জানি যে যদি আমাদের পিকচারে যদি আমরা না থাকি, সেই পিকচারে যে পিকচারে আমরা কাজ করব সেই পিকচারে না থাকলে আমাদের কখনোই কাজ হয় না। তো যদি আমাদের অন্য লেয়ারে থেকে সেই পিকচারে কাজ করতে হয়, তাহলে কি স্যাম্পল অল লেয়ারে কি ক্লিক করা থাকতে হবে। ক্লিক করলাম, এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি, দেখেন হোয়াইটটা রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? আসলে এটা কি রিমুভ হচ্ছে? এটা কিন্তু রিমুভ হচ্ছে না, এর উপরে এক্সট্রা একটা প্রলেপ কিন্তু অ্যাড হচ্ছে, রিমুভ কিন্তু হচ্ছে না, এক্সট্রা একটা প্রলেপ অ্যাড হচ্ছে। এবং সেটা কি, এই কালার, দুইটা কালার মার্জ করে নতুন একটা কালার তৈরি করতেছে। এক্সাম্পল হিসেবে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অফ করি, আই বাটনে ক্লিক করি, ঠিক আছে, আই বাটনে ক্লিক করে, অথবা শর্টকাটটাকে আমরা জানি যে এই আই বাটনের চিহ্ন যদি অফ অন করতে হয়, কন্ট্রোল সেমিকলন, সরি কন্ট্রোল কমা, ঠিক আছে, কন্ট্রোল কমাতে ক্লিক করলে আই বাটনটা অফ অন হয়। তো আমরা যদি এটাকে অফ করি, তাহলে দেখেন আমরা এটার এই লেয়ারটাকে আমরা অফ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড, এই লেয়ারটা সিলেক্ট থাকলে কি কন্ট্রোলের সাথে যদি কমায় ক্লিক করি, দেখেন আমাদের এই পিকচারটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না, হাই। তো দেখেন আমরা এখানে 3-4টা ক্লিক করছি, এখানে কিন্তু নতুন একটা কালার এই লেয়ারে অ্যাড হয়েছে, তাই না? এই লেয়ারে অ্যাড হয়েছে না, এইটার উপরে। কিন্তু ওই কালার আর এই কালার একটা মার্জ করে আমাদের সামনে পরিবেশন করতেছে, যেমনটা ব্লেন্ডিং এর ক্ষেত্রে হয় কালার মার্জ, বুঝতে পেরেছেন? যেমনটা ব্লেন্ডিং এর ক্ষেত্রে কালার মার্জটা হয়, কিন্তু এখানে পার্থক্যটা কোথায়? এখানে আমরা ব্লেন্ডিং বাদেই সেই সুযোগ সুবিধা বা সেরকম কিছু দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা নেব, ব্রাশের সাইজটা অবশ্যই ছোট করে, জাস্ট একটা করে ক্লিক করব যেখানে যেখানে আমাদের সমস্যা মনে হচ্ছে, আস্তে আস্তে। এবং এগুলো ধরে আমাদের খুব ধীরে সুস্থেই কাজ করতে হয়, তাই না? খুব জোরে জোরে কাজ করা, যদি আমরা এভাবে ড্র্যাগ করি, তাহলে এখানে দেখেন যে একটা লাইন মতো মনে হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে, এরকম যেন না মনে হয়। সেই জন্য আমাদের আস্তে আস্তে ধরে ধরে কাজ করতে হবে, যেখানে যেখানে সমস্যা মনে হবে সেখানে সেখানে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? যেখানে ছোট ছোট সমস্যা আছে সেইখানে আমরা আগে কাজ করব, দেন পরবর্তীতে অন্য বিষয়গুলো দেখব। আমরা একটা অংশ আগে ক্লিয়ার করি এই পিকচারের। হোয়াইট যে স্পটগুলো ছিল এই সাইডে, এগুলোকে ক্লিয়ার করতে পেরেছি আমরা? বলেন, হোয়াইট যে ক্লিয়ার হয়ে গেছে না? এভাবে ধরে ধরে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখানে দেখেন একটু সাদা সাদাতে একটু বেশি, আমরা কি করতে পারি, এখান থেকে হিলিং ব্রাশ টুলটা এবার নিলাম। এবার হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে? হিলিং ব্রাশ টুলটা কাজ করার আগে এখান থেকে আমাদের সেম বিষয়গুলো কিছু দেখতে হবে। এখান থেকে আমরা নর্মাল রাখবো মোডটা, ঠিক আছে, সোর্সটা যেমন আছে এরকম রাখবো, স্যাম্পল, এবং এখান থেকে স্যাম্পলের থেকে অল লেয়ার অবশ্যই সিলেক্ট থাকতে হবে। আপনাদের প্রথম দিকে কখনোই অল লেয়ারটা সিলেক্ট থাকবে না, অল লেয়ারটা অবশ্যই সিলেক্ট করবেন। এখন আমরা এখান থেকে যেভাবে ব্রাশের সাইজটা ছোট বড় করে, সেভাবে আমরা সাইজটা ছোট বড় করতেছি, তাই না? সাইজ ছোট বড় করা তো আমরা জানি, অল্ট এবং মাউসের রাইট সাইডে ক্লিক করে এভাবে আমরা সমান্তরাল ছোট করতেছি। এখন অল্টের সাথে আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে একটা স্যাম্পল কিন্তু দেখেন, এই যে কালো, আমরা সাদার পার নিয়ে গেলে দেখতে পাচ্ছি আসলে কি, এই কালারটা কিন্তু এখান থেকে আমি পিক করলাম, পিক করে আমরা এইটাকে এইখানে অ্যাড করতে চাচ্ছি। দেখেন আমি যেখানে যেখানে ড্র্যাগ করতেছি, অপোজিট সাইডে যেখানকার কালার অ্যাড হচ্ছে সেখানে প্লাস একটা সাইন তৈরি হচ্ছে না, দেখছেন? এবং মজার ব্যাপার কি জানেন, এইটা কিন্তু সরাসরি
আপনার এইখানকার অংশটা কপি করে এখানে দেয় না, আপনার এখান থেকে একটা কালার তুলবে, সেই কালারটাকে এইটার সাথে মার্জ করে আপনার সামনে একটা এক্সাম্পল হিসেবে দেবে। যেমন আমি এখান থেকে হোয়াইটটা পিক করে আমরা যদি এইখানে পেস্ট করে দেখেন, আমার এইখানে কিন্তু হোয়াইট কালারটা সম্পূর্ণ হোয়াইটটা আসতেছে না। এটা কি সম্পূর্ণ হোয়াইট হচ্ছে এখানে বলেন? এটা কি সম্পূর্ণ হোয়াইট হচ্ছে এখানে? হচ্ছে না। এই হোয়াইট এবং এই ব্যাকগ্রাউন্ডের কালারটা মার্জ করে একটা কালার কিন্তু তৈরি করে দিচ্ছে। আমাদের এখানে বেশি হোয়াইট হোয়াইট ছিল না, বা একটু সমস্যা মনে হচ্ছিল, তো আমরা এখান থেকে এই কালারটা পিক করে আমরা এটাকে সলভ করতেছি। বুঝতে পেরেছেন? আমরা এখন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যেখানে যেখানে দুই একটা সমস্যা মনে আছে সেইগুলো সলভ করব। খুবই ইজি না বলেন? স্পট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে কি করতে হবে? জাস্ট একটা ক্লিক করে করে রিমুভ করতে হবে। আর হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে কি, অল্টের সাথে মাউসের লেফট সাইডে ক্লিক করে যেখানে আমরা আছে সেখানে সিলেক্ট করতে হবে, দেন আমরা যেখানে যাব সেখানে পেন করতে হবে, তাই না? এতটুকু বিষয় কি বুঝতে পেরেছি? আমরা বিফোর আফটার কি পার্থক্য বুঝতে পারতেছি কি করতেছি আসলে? আর অফ অন করার শর্টকাট, হ্যাঁ অফ অন করার শর্টকাট কি? কন্ট্রোল কমা, কন্ট্রোল কমা, অর্থাৎ লেয়ার হাইড করার শর্টকাট। আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে সেম বিষয়টা, এখানের কালারটা আমরা যেহেতু আমাদের ওই অংশটা ভালো আছে, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে, তাই না? কম সময়ে আমরা কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো। ওকে, দেখছেন? খুব ইজি না? আমরা এখানে দাগটাও এখান থেকে পয়েন্ট নিয়ে দেখেন, দাগটাও নিচের দাগটাও তৈরি করে দিলাম। এখান থেকে পয়েন্ট নিয়ে এই জায়গার দাগটাও তৈরি করে দিলাম। খুব সহজে কিন্তু আমাদের বডির এতটুকু অংশকে আমরা ঠিক করে ফেলেছি না? বুঝতে পারতেছি তো কি করতেছি আসলে? আমরা যে কি করতেছি সেটা কি বুঝতে পারতেছি? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। কি বুঝতে পারতেছেন? ইমেজের দাগ সব খারাপটা সব রিপেয়ার করা হচ্ছে। কারখানায় আছে তাই তো ইমেজ? আমরা রিপেয়ার হচ্ছে, গ্যারেজে এসে গ্যারেজে আসছে, গ্যারেজে আসছে, রিপেয়ার কাজ চলতেছে। কি ভাই? অপাসিটি কি? অপাসিটি এটা তো স্পট হিলিং ব্রাশ টুলের, এটার অপাসিটি নিয়ন্ত্রণ করা যায় না, 100%ই থাকে এটার অপাসিটি, বুঝছেন? এটা কি করে, এটা তো কালার মার্জ করে আপনার সামনে দেয়। লেয়ারের অপাসিটি আপনি এখান থেকে কমাতে পারেন, এই যে, বুঝছেন? আমরা কি নতুন লেয়ার নিয়ে কাজ করতেছি না? আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করতেছি মানে আমরা যে কোনো কিছু চাইলে চেঞ্জ করতে পারবো বা
অ্যাড করতে পারবো। বডির এতটুকু অংশ আমরা অ্যাড করলাম। আমাদের পিকচারের বডির কাজ তো শেষ, তাই না? এখন আমরা উপরের দিকে দেখি গলার দিকে কোনো সমস্যা আছে কিনা। আমরা স্পট হিলিং ব্রাশটা নিই, যেখানে যেখানে সাদা সাদা স্পট আছে না, খুব বেশি বড় করা যাবে না, ছোট 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 আস্তে আস্তে ক্লিক করে করে আমরা এগুলো ঠিক করি। জি, না, কালার এক জায়গায় না। যখন স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করতেছি তখন ওর নিচে যে কালারটা থাকে ওই কালারের সাথে মার্জ করে একটা কালার অ্যাড করে, ঠিক আছে? দেখেন, আর যখন হচ্ছে এখান থেকে হিলিং ব্রাশ টুলটা নেওয়া হয় তখন আপনি যেখান থেকে ক্লোনটা নিচ্ছেন অপোজিট সাইডে সেইখানের ওই ক্লোনের সাথে এই নিচের কালার মার্জ করে কালার অ্যাড করে, বুঝছেন পার্থক্য কোথায়? একটা হচ্ছে অল্ট ধরে কালারটা নিতে হয়, একটা কালার নেওয়া লাগে না। ফেসের যে স্পট গুলো ছিল সেইগুলো তো আমরা দেখতেছি না এখন, তাই না? এখন আমরা হেয়ারের গুলো একটু দেখি। এখানে যেহেতু বড় সমস্যা, আমরা হিলিং ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে ক্লোন নিয়ে সেটা এখানে সমস্যার সমাধান করতে পারি, তাই না? না, বারবার না নিলে হয়, কিন্তু বারবার নিলে হয় কি, আমরা যখন যাচ্ছি উপর থেকে যাচ্ছি, দেখেন ক্লোন করতেছি, ওই ওই প্লাসের আইকনটা তো নিচের দিকে চলে আসতেছে, তাই না? ওই প্লাসের আইকনটা যেখানে থাকবে সেই কালারটা এখানে অ্যাড হবে। এখন আমরা তো চাচ্ছি একটু ব্ল্যাক কালারটা, তাই না? ব্ল্যাকটা সাপোজ এইখানে আছে, কিন্তু আমি যখন নিচের দিকে আসবো সেটা কি আর ব্ল্যাক থাকবে? কালারটা চেঞ্জ হয়ে যাবে না? এই জন্য আমি বারবার ক্লোন নিচ্ছি এবং সেই ক্লোনটাকে অ্যাড করতেছি, বুঝছেন? হ্যাঁ, অল্টের সাথে এখানে ক্লিক করলাম, এই ক্লোনটা সব সময় থাকবে। আমি অল্টের সাথে এখানে ক্লিক করলাম, এটা আমি এখানে অ্যাড করতেছি, এই ক্লোনটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে। কালারের সাথে মার্জ হয়ে সেই কালারটা অন্যরকম এখন দেখা যাচ্ছে, বোঝা যায় না কালারের সাথে মার্জ হয়ে। কিন্তু আপনি অল্টে ক্লিক করলেন, এই ক্লোনটা তৈরি হলো, অল্টে ক্লিক করলেন, এইখান থেকে এটা তৈরি হলো, বুঝছেন? অল্টের সাথে মাউসের লেফট সাইডে যেখানে ক্লিক করবেন সেখান থেকে ক্লোন তৈরি হবে হিলিং ব্রাশ থাকা অবস্থায়। এখন মনে করেন আমি এই অংশগুলো একটু ঠিক করি। এইগুলোর কাজ আমরা অন্যভাবে করব, আমরা জাস্ট এই অংশটা ঠিক করি পিকচারের আশেপাশে। এই কাজগুলো কি ভাইয়া ছবির স্টুডিওতে করা হয় না, যে ছবি দিতে পারি? বলতে পারেন,
আপনাদের এরকম কিছু ছবি ড্যামেজ হয়ে গিয়েছিল, পরে নিয়ে গেছিলাম, কিন্তু ওনারা করা হয় না, মানে করা যাবে না জিনিসগুলো। ড্যামেজ হয়ে গেছিল, আপনি তো তাহলে এখন নিজেই করতে পারবেন সেই ইমেজগুলো, আছে না? জি ভাইয়া। ইমেজগুলো আছে জি না? জি বাহ, জি আছে। আপু আপু একজন ফটো এডিটর আর মানে এডিটোরিয়ালে যারা কাজ করে তাদের আর একজন গ্রাফিক ডিজাইনের অনেক পার্থক্য আছে। সেটা আপনি যখন এক্সপার্ট হবেন তখন বাইরে কোথাও কাজ করাতে গেলেই বুঝতে পারবেন যে আপনি কিভাবে কাজ করেন আর ওরা কিভাবে করে। আর মূল বিষয় হচ্ছে ওরা তো ভাই মনে করেন যে CS4-5 নিয়ে কাজ করে, এগুলো তো মনে করেন যে এই অপশনগুলোই তো নাই, বুঝছেন? আর ওই যে ফটো 0.7 ইউজ করে বেশি আর কি। হ্যাঁ, সব জায়গায় তো এইগুলো তো এত অপশন নাই। এখন আপনি এখান থেকে দেখেন, প্যাচ টুলটা নিলেন, প্যাচ টুল নিয়ে এতটুকু অংশ সিলেক্ট করলেন। এখন প্যাচ টুল কিভাবে কাজ করে? প্যাচ টুলের সাহায্যে অল্প অল্প অংশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে উপরে প্যাচটা সবসময় নর্মাল থাকে। অবশ্যই যখন কাজ করবেন সেটা যেন খেয়াল করে দেখবেন কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকে। দেন স্যাম্পল অল লেয়ারে অবশ্যই টিক চিহ্ন থাকতে হবে। নতুন লেয়ার নিয়ে এবার প্যাচ টুলের সাহায্যে যতটুকু সিলেকশন করলেন ততটুকু মুভ করবেন। কোন অংশের কালারটা আপনি চাচ্ছেন মুভ করে তার পাশের কালারটা দিতে যাচ্ছেন, এতটুকু এখানে নিয়ে আসবেন, এই কালারটা এখানে অ্যাড হয়ে গেল। এবার আমি এতটুকু সিলেকশন করলাম, এটাকে আমরা এইদিকে মুভ করে নিয়ে আসলাম, এই কালারটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? কত ইজি না? আচ্ছা, যদি একসাথে আপনি সিলেকশন অ্যাড করতে চান, কোনো কিছু সিলেকশন করেছেন সেটার সাথে যদি কোনো কিছু আবার অ্যাড করতে চান, সেম ভাবে যেরকম সিলেকশনের ক্ষেত্রে শিফটের সাথে প্লাস হয়, অল্টের সাথে মাইনাস হয়, আর অল্ট শিফট চাপলে যেমন ইন্টারসেক্ট হয়, সেম বিষয়টাও এখানেই হয়, ঠিক আছে? তো ভয়ের কোনো কারণ নাই, সেম ভাবেই কাজ করে। এখন যেহেতু আমাদের এই সাইডের কালারটা একটু ভালো আছে, তাই না? আর একটু কাজ করতে পারি আমরা, হিলিং ব্রাশ টুলটা নিয়ে এইখান থেকে একটু ক্লোন নিয়ে এখানে অ্যাড করতে পারি। হালকা একটু ডার্ক করার দরকার, তাই না? ডার্ক একটা ভাব এখানে আছে। ওকে, এবার আমার এই সাইডেও তো হালকা হাইলাইট আছে, আমি এখান থেকে ক্লোন নিয়ে এই সাইডের কাজগুলো কিন্তু খুব সহজেই করতে পারি। কারণ আমরা এত সময় অলরেডি জেনে গেছি যে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল সরাসরি ক্লোন করে না, ওই কালারটার সাথে একটা কালার মার্জ করে আমাকে একটা নতুন কালার দেয়। এবার আমরা নিচের দিক থেকে কি করতে পারি, হিলিং ব্রাশ টুলটা নিতে পারি, সরি স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে এই ছোট ছোট পয়েন্টগুলোকে আগে ঠিক করব, ঠিক আছে? ছোট ছোট পয়েন্টগুলোকে ঠিক করে যেন এইটুকু আমরা পরবর্তীতে বড় কাজে লাগাতে পারি। একটা অংশ আমাদের ডার্ক অংশ দরকার, এতটুকু ডার্ক অংশ আমাদের আছে, হিলিং ব্রাশ টুলটা নেব, এইখান থেকে ক্লোন নিয়ে আমরা সামনের দিকে অ্যাড করব। প্যাচ টুলটা নিব, এতটুকু অংশ সিলেক্ট করে এটাকে আমরা ভিতরের দিকে নিয়ে আসলাম, এতটুকু অংশ অ্যাড হয়ে গেল। এই কালারগুলোকে মার্জ করে দিলাম। আজকে তো চৈতে আপু বাসায় বলবে আমি শেষ করে ফেলবো তো সব, টাকা পয়সা দাও, সব ইমেজ আমি ব্যাক করে দেবো নাকি? কি করেছেন কি আপনারা?
আমি হচ্ছে সিভি বানাইছিলাম আর হলো ওই যে বিজনেস কার্ড বানাই দিয়েছিলাম। ওই যে একটা প্রো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে বিজনেস কার্ড বানাই দিয়েছো, টাকা পাবো না। হুম। কোনো কাজ ফ্রিতে না, সে বাপ হোক আর অন্য কেউ হোক। তখন সামনে গ্রাফিক ডিজাইনার কম্পিউটার লাগবো না, তখন নিজের টাকায় কিনবো। আমি সেই 5 টাকা দেওয়া লাগবো না টাকা। আচ্ছা, উপরে যে অংশটা আমাদের দেখতে পাচ্ছি, আমরা যদি এতটুকু প্যাচ টুল নিয়ে এতটুকু অংশ সিলেক্ট করে নিচের দিকে নিয়ে যায়, আমাদের ঠিক হয়ে যাচ্ছে। ওকে, ছোট ছোট অংশ সিলেকশন করব, প্যাচ টুল দিয়ে মুভ সিলেকশন করব, মুভ করব। খুব বেশি না, ঠিক আছে? অল্প অল্প অংশ নিয়ে কাজ করতে হবে, তাহলে রেজাল্টটা কি ভালো আসবে। বেশি করলে কি ভাই একটু রিয়েলিস্টিক ভাবটা চলে যাবে। রিয়েলিস্টিক ভাবটা চল, যখন বেশি করবেন তখন এই কালারটা অ্যাডজাস্ট করতে পারে না, তো বুঝছেন? এটা তো ব্লেন্ডিং করে, তাই না? ব্লেন্ডিং যত কম অংশে হবে তত ব্লেন্ডিং এর মানে লুকটা বাড়বে, বুঝছেন? আমি এখানে যদি ব্লেন্ডিংটা দিই, দেখেন এই ফুল হেয়ারটাকে নিতে পেরেছে, নিতে পারি নাই। কিন্তু এই পরিমাণটা যদি আপনি এতটুকু নিয়ে হেয়ারটাই দেন, দেখেন হেয়ারটা বেশিরভাগ অংশ নিয়ে নেবে, বুঝছেন? বুঝছি ভাই। আর কালকেই তাহলে একটা কাজ করেন, আপনি কম্পিউটারের দোকান দিয়ে দেন চৈতি আপু। জি ভাইয়া। কালকে একটা কম্পিউটারের দোকান খুলে দেন, ঠিক আছে? এখানে হারিয়ে যাওয়া ছবি ঠিক করা হয় নাকি? না না না, দোকানের নাম হলো ছবির গ্যারেজ। ছবির গ্যারেজ, কঠিন নাম। এখন হেয়ারে যদি ছোটখাটো কোনো স্পটগুলো থাকে, অবশ্যই সেটা স্পট ফিলিং ব্রাশের সাহায্যে করে নেবেন। পিকচারে যদি কোথাও একটু সমস্যা মনে হয়, এখানে একটু দেখা যাচ্ছে। তো আমরা যদি বিফোর অ্যান্ড আফটার করি, তাহলে কি পার্থক্য বুঝতে পারতেছি? বলেন, কি ছিল আর কি? কালার চেঞ্জ করা যাবে না, মানে রঙিন। তাও করা যায়, তাও করা যায়, ঠিক আছে? এটা হয়তো আর একদিন দেখলেন, সবকিছুই সম্ভব, ঠিক আছে? ওইটা হোমওয়ার্ক দেন ভাই, আমরা রঙিন করে দিব না। এত সহজ নাকি সবকিছু? যদি পারেন করবেন। রাষ্ট্রগুলো যেভাবে কাগজ ছিল গাড়িগুলো ওইভাবে করা যাবে না ভাই। কি হয়েছে? রাষ্ট্রগুলো যেভাবে গাড়ির কালার চেঞ্জ করছে, না নিজের কালার চেঞ্জ করছে, ওইভাবে করা যাবে না। না ভাই, সবকিছু কি এত সহজ নাকি ভাই? বহু প্রসেস, কালারিং এর প্রসেস ঝামেলা, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে কালারের। আমরা কালার করা প্রয়োজনে শিখবো একদিন, জানি। এই এক্সট্রা ছোট ছোট হেয়ারের যে অংশ, এগুলো মানে না থাকলে ভালো লাগবে বেশি, তাই না? পার্ক বানায় ফেলেন ভাই, চুলের ঝামেলা এইসব।
ওকে, এইভাবে আমরা যে কোনো একটা কালারকে কিন্তু সরি যে কোনো একটা ওল্ড পিকচারকে কিন্তু আমরা ঠিক করে ফেললাম, তাই না? আরো তো এই ইমেজ করতে তো আরো সুবিধা হবে, তাই না? বলেন তো, ইমেজ করতে আমাদের আরো সুবিধা হবে না? ইমেজে তো আমাদের কাজই নাই। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, ইমেজের ভেতরের অংশের কাজ শেষ। বাইরের অংশে ছোট ছোট যে স্পটগুলো আছে সেগুলোকে একটু ঠিক করলাম। দেন একটা মজার বিষয় কি শুনবেন? এখানে আমার মনিটরের উপরে দাগ পড়েছে কিসের জন্য? আমি এখানে ক্লিক করতেছি, কালার পাচ্ছে না, কালো একটা দাগ, আমি কি এর কালো দাগ যায় না কেন? তারপরে দেখি মনিটরে হাত দিয়ে দেখি মনিটরের উপরে এটা কালোর একটা ময়লা পড়েছে। তো এখানে একটু কাজ আছে না, স্পট লিঙ্ক ব্রাশ টুলটা নিয়ে এতটুকু ঠিক করে দিই, ছোট যে অংশগুলো। লেয়ার নিয়ে কাজ করতে হবে, আমি দেখাচ্ছি এই কাজের ক্ষেত্রে, ওইটা কাজ করে দেখালাম ওইভাবে, বুঝছেন? আপনাকে কাজ করার সময় অবশ্যই লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে কি পরবর্তীতে যে কোনো কিছু চেঞ্জ করতে হলেও, কোনো কিছু রিমুভ করতে হলেও সুযোগ সুবিধা থাকে। ভাই কি মনিটর ইউজ করে? ভাই আর শুনিয়েন না ভাই, শুনে লাভ নেই, গরিব মানুষ ভাই আমি। হ্যাঁ ভাই, আমার একটা মনিটর কেনা লাগবে ভাই। এটা ব্রাইটনেস প্রচুর কম। দেখেন এই ইমেজের ক্ষেত্রেই দেখেন, আমি এখান থেকে কালারটা যে ম্যাচ করে দিতে যাচ্ছি, এখানে কি দুইটা কালারের ভিতরে দেখেন পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তোমরা যদি এখান থেকে কালার বাড়াই দেখি কি হয়। দেখছেন এখন কি সেই সমস্যাটা আছে? তো এখানে আমাদের বিভিন্ন সময় কালারটা কিন্তু কম বেশি করে আমাদের ইমেজে দেখাচ্ছে যে দুইটা কালার একসাথে মার্চ করতে পারছে না সমানভাবে, তখন কালার মার্চের পরিমাণটা এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্টটা বাড়াতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ অ্যাডজাস্টমেন্ট লাগবে কালারের। এখান থেকে বেটার হচ্ছে 4 রাখলে আপনার সেটা পারফেক্ট, যে কোনো ইমেজের ক্ষেত্রে পারফেক্ট একটা কালারটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে 4 রাখলে। তো এই জিনিসটা মাথায় রাখবেন প্রত্যেকে, ঠিক আছে? দেখেন এখন কত মানে শার্প ভাবে মার্চ করতেছে না কালার, বোঝার কোনো ওয়ে আছে? বুঝতে পারবেন আপনি? না ভাই, বোঝার কোনো ওয়ে থাকবে না ভাই। এখন ভাই এই জন্য কোনো কিছু দেখলে নিজের কাছে বিশ্বাস হয় না, কেমন যেন মানে ফটোশপে কাজ করতে করতে সবই কেমন যেন অবিশ্বাস অবিশ্বাস হয়ে গেছে। যদি কাজ করে কেউ, মানে কেউ জানে কাজ করি না, আমি তো ফটোশপে কাজ করি না, তারপরে মানে কেমন যেন একটা অবিশ্বাস অবিশ্বাস মনে হয় সবকিছু দেখলেই। নতুন লেয়ার নেন নাই ভাইয়া? না আমি তো সেটা বললাম রে ভাই, নিই নাই, নিয়ে কাজ করবেন আপনারা। একটা করে দেখালাম না নতুন লেয়ারে, জি জি। কাজ করবেন। ইমেজের এখানে আমরা পরে আসতেছি, এটুকু বিষয় দেখতেছি, এটুকু অংশ যদি আমরা সিলেক্ট করি। আলাদা আলাদা ভাবে যে ড্রেস কালার, চুল বা স্কিন কালার সবই কি চেঞ্জ করা পসিবল? সবই চেঞ্জ করা পসিবল। ড্রেস কালার করা লাগবে কার? ভাইয়া, আমার 4 বছর বয়সের একটা ছবি আছে, ওটা কি কাজ করবো? হ্যাঁ 4 বছর বয়সের একটা ছবি আছে, নষ্ট হয়ে গেছিল নাকি? ছবিটাতে হ্যাঁ ছোটবেলা, তো এখন ওই ছবিতে তো অনেক এরকম অনেক কাজ করছে। বাহ, তো মনে মানে মনের মধ্যে একটা ইমেজ পেয়ে গেছেন, তাই না? এই কাজ তো আপনার হ্যাঁ। এমনি আর ভালোবাসার থেকে হবে কি, ছোটবেলার স্মৃতি
নিজের ইমেজ। ভাইয়া সব বাসার সব ড্যামেজ ছবি তো ফেলাই দিছে, ঠিক করতে পারে নাই দেখে। এটা কোনো কথা? এখন আমার কোন আগে শেখা উচিত ছিল গ্রাফিক ডিজাইন। এখন কি বাসায় তো স্টুডিওতে নিয়ে গেছে, স্টুডিওতে বসে সম্ভব না, চেহারা টেহারা একদম বিপৎস হয়ে গেছে। ওই ওই স্টুডিও আলাদা ধরে নিয়ে আসেন, কোনতেও শিখেছে। ভাই এটা মাথা মুকুট না? না ভাই, মুকুট না, ওর কোনো মুকুট নেই ভাই। কালার যখন চেঞ্জ হচ্ছে না তখন পরিমাণটা আমাদের আর বাড়াতে হবে। তাই না? হাইস ভ্যালু রাখলাম। হিলিং ব্রাশ টুল, যে অংশটুকু সমস্যা মনে হচ্ছে হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা ঠিক করে দিলাম এবার, তাই না? ওকে, আমাদের এইখানে ড্রেসের একটু সমস্যা আছে। স্পট হিলিং ব্রাশ টুল একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, আমাদের কাজ কমপ্লিট, তাই না? এদিকে একটু সমস্যা আছে, কাজ করতে হবে। তিনটা ক্লিক করলাম, ওকে। তো এভাবে কি আমরা যে কোনো পুরাতন পিকচারটাকে ঠিক করতে পারবো না? বলেন, যে কোনো পিকচার কি আমরা ঠিক করতে পারবো? জি ভাই পারবো। জি ভাই ইনশাআল্লাহ ভাইয়া পারবো। তাহলে স্পট হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল কিভাবে কাজ করে সেটা কি বুঝতে পেরেছি? জি বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। সবাই সহজ আছে। সহজ, তাই না? জি ভাইয়া সহজ আছে। শুধুমাত্র আমাদের এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে স্পট হিলিং ব্রাশের ক্ষেত্রে এখানে মোডটা নরমাল থাকতে হবে, টাইপটা কন্টিনিউয়াস সিলেক্ট থাকতে হবে, এবং যদি নতুন লেয়ার নিয়ে কাজ করেন অবশ্যই স্যাম্পল অল লেয়ার ঠিক থাকতে হবে। স্পট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে মোডটা এখান থেকে নরমাল, স্যাম্পল এবং এখান থেকে অল লেয়ার সিলেক্ট করে নতুন লেয়ারে কিন্তু কাজ করতে হবে, তা না হলে কাজ করবে না। প্যাচ টুলের ক্ষেত্রে এখান থেকে নরমাল মোডে থাকে, এখান থেকে অবশ্যই আপনাকে নরমাল থেকে প্যাচটাকে কন্টিনিউয়াস এবং কালারটা 4x4 রাখবেন। যদি কোনো সময় দেখেন যে কালার মিক্সড হচ্ছে না, সেই ক্ষেত্রে কালারের পরিমাণটা বিভিন্ন সময় বাড়ায় বা কমায় সেটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এইখানেও সেম ভাবে স্যাম্পল অল লেয়ারটা যেন সিলেক্ট থাকে। এতটুকু বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন না সবাই? জি ভাই। এরপরে আমাদের সামনে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কিভাবে কাজ করে এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। আমরা সকালে একটা এক্সাম্পল ডাউনলোড করেছিলাম, রেখে দিয়েছি। তো তাহলে আর আমাদের বারবার ইমেজ খুঁজতে সময় নষ্ট করতে হবে না। আমরা unsplash.com থেকে একটা ইমেজ ওপেন করেছি, অনেক হাই রেজলিউশন একটা ইমেজ, তাই না? তো রেজলিউশনটা আমরা এখান থেকে অবশ্যই বাড়ালে রেজলিউশনটা আমরা পিকচারের রেজলিউশনটাও
আরো হাই কোয়ালিটির এখন দেখতে পারবো। সবসময় মনে রাখতে হবে কোনো কাজ ভালো রেজাল্ট প্রয়োজন, সেটার পিকচার কোয়ালিটি অবশ্যই ভালো থাকাটাও প্রয়োজন। কিন্তু আপনি একটা ভালো পিকচার কোয়ালিটি নিয়ে যদি পিকচারে কাজ করেন, সেই পিকচারে কাজটাও ভালো লাগবে, কাজ ভালো হতো। এখন এইখানে দেখেন আমাদের এইখানে একটা অবজেক্ট আছে, আমি চাচ্ছি এই অবজেক্টটা অর্থাৎ এই কুকুরটা এইখানে না থেকে যদি একটু সামনের দিকে থাকতো বা এইখানে থাকতো, আমার কাছে ভালো লাগতো। তা আমি অবজেক্টটাকে রাফ সিলেকশন, ঠিক আছে, রাফ একটা সিলেকশন করলাম। সিলেকশন করে যখন আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে, এখানে অবশ্যই থাকতে হবে মুভ, ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে যখন এটাকে মুভ করে সাপোজ আমি এইখানে অ্যাড করতে চাচ্ছি। এখন একটা স্বাভাবিক বিষয় মনে রাখতে হবে, যখন কোনো জিনিস দূরে যায় সেটা কি ছোট হয়ে যায় না? বলেন, ছোট হয়ে যায় না? যখন কোনো জিনিস দূরে থাকে সেই জিনিসটাকে ছোট দেখা যায় না? তো অবশ্যই এটাকে আমরা অল্টের সাথে একটু সমান্তরালে ছোট করব, সাপোজ এতটুকু। এখন আমি যদি এখানে একটা ক্লিক করি বা উপরে যে টিক চিহ্ন দেখাচ্ছে এখানে যদি ক্লিক করি, তাহলে কি হয় দেখেন, একটা অ্যানালাইজ করতেছে। অ্যানালাইজ করে আমাদের এইখানে যে অবজেক্টটা, আমরা যদি এখন কন্ট্রোল ডি দিই বা ট্রান্সফর্ম, দেখেন এখান থেকে এটা পরে আসতেছে, কন্ট্রোল ডি দিই, তাহলে দেখেন এই যে আমাদের অবজেক্টটা এইখানে যে অবজেক্টটা আছে, সেই এইখানকার অবজেক্টটা তুলে আমাদের এইখানে মুভ করে বসাই দিয়েছে, তাই না? এবং এইখানে কিন্তু নতুন একটা কিছু অ্যাড করে দিয়েছে, কালার, তাই না? এই যে কালার অ্যাড করে দিল, এটাকে বলা হয় কন্টেন্ট অ্যাওয়ার ফিল। আর এই যে আমাদের একটা অবজেক্ট মুভ হয়ে গেল, এটাকে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল বলে। যখন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল ইউজ করা হয় তখন কন্টেন্ট অ্যাওয়ার ফিল এবং কন্টেন্ট অ্যাওয়ার মুভটা একসাথে কাজ করে। তো এটা আমাদের এইখানে বসে গেল, তাই না? দেখছেন কত সুন্দরভাবে। তো আমরা চাচ্ছি এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা দূরে না, আমাদের আরো কাছে থাকবে, এতটুকু সিলেকশন করলাম। সিলেকশন করে আমরা এইখানে নিয়ে আসব। আমাদের সামনে সেম ভাবে একটা বক্স আসতেছে। যদি আমরা না চাই এরকম আমাদের সামনে বক্স আসুক, ঠিক আছে, আমাদের সিলেকশনে কোনো বক্স আমাদের সামনে আসুক, তাহলে কি করতে হবে সেই বিষয়টাও আমরা একটু দেখব। আমরা এখান থেকে মুভ করে নিয়ে আসলাম এখানে, তাহলে কি এটা মুভ হয়ে এখানে চলে আসবে না? অবশ্যই দেখেন, যেহেতু এখানে মুভ করে আসছে একটু বড় হবে। কন্ট্রোল টি, ট্রান্সফর্ম টুলটা আমরা নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে আবার যদি আমরা ট্রান্সফর্ম টুলটা ছেড়ে দিই, অবশ্যই সিলেকশন থাকার মধ্যেই থাকতে হবে। আমরা এটা বড় করে অ্যাড করে দিলাম এখানে যতটুকু বড় দরকার। ক্লিয়ার? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যখন সিলেকশন করে কোনো কিছু মুভ করতে যাচ্ছি তখন আমাদের সামনে একটা বক্স আসতেছে, তাই না? কন্ট্রোল টি, ট্রান্সফর্ম টুলের বক্স। আমি যদি চাই আমার এই বক্সটা দরকার নাই, আমি এখান থেকে অফ করে দিলাম। অফ করে দিয়ে যদি আমি এখানে মুভ করি, সরাসরি এটা মুভ হয়ে আমার সামনে শো করবে একবারে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এখান থেকে যেন ট্রান্সফর্ম ড্রপটা অন থাকে, তাহলে আমরা বেটার ভিউ, কারণ আমরা পার্সপেক্টিভ যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে মাথায় রাখতে হয়, যে দূরের জিনিসগুলো ছোট দাগে, কাছের জিনিসগুলো একটু বড় মনে হয়। এই যে সিম্পল যে ব্যাপারগুলো, এই নলেজগুলো কিন্তু আমাদের কাজে লাগাতে হবে যে কোনো এডিটিং এর ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই ইমেজটা বা সেই কাজটা প্রপার ওয়েতে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো এবং দেখতেও ভালো লাগবে, তাই না? এখন যদি এই জিনিসটা, আমার এই কুকুরটা আমি এখান থেকে দূরে নিয়ে যাব, এই কুকুরটাকে যদি আমি এখন মানুষের চেয়ে বড় করি, তাহলে কি সেটা দেখতে কখনো ভালো লাগবে বলেন? এখান থেকে আমি ট্রান্সফর্ম ড্রপটা আবার অন করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল নিয়ে আমি যদি এটাকে এত বড় করি, দেন আমি এখানে ছেড়ে দিই, এটা তো অবশ্যই মার্জ হবে, তাই না?
যদি আমি এখান থেকে ছেড়ে দিই, সাপোজ আমি নিয়ে যাই ব্যাক দিয়ে এগুলো, ব্যাক দিই সবকিছু, এতটুকুকে সিলেকশন করে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আরো বড় করি, সেম ভাবে এখানে কিন্তু কালার এবং স্ট্রাকচারের যে ব্যাপারটা আসতেছে, সেই কালার এবং স্ট্রাকচারের ব্যাপারটা কিভাবে কাজ করে সেটাও একটু দেখি, একটু ওয়েট করতে হবে, একটার পর একটা দেখবো। তো আমরা যদি এইভাবে বড় করি, এটা তো বড় হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা কি ভালো লাগবে বলেন? কখনোই কিন্তু সেটা ভালো লাগবে না। তো যেটা আমাদের রিয়েলিস্টিক মনে হবে না, যেটা সম্ভব না, ভালো লাগবে না, সেই জিনিস আমরা কখনোই করব না, ঠিক আছে? প্রয়োজনে, কারণ আমরা যদি আমরা এখানে মুভ করি সেম, ঠিক আছে, যখন দূরে নিয়ে যাব তখন সেই জিনিসটা ছোট হবে, যখন কাছে আসবে সেটা কি হবে? আমরা কালারটাকে এখান থেকে 4 রেখে দিলাম, কারণ কালারটা সঠিকভাবে আমাদের এখানে মার্জ হয় নাই। সেম ভাবে কালার মার্জের জন্য যেভাবে কালার যখন দেখবো যে আমরা একটা কালার আর একটা কালারের সাথে সঠিকভাবে মার্জ হচ্ছে না, তখন এইভাবে আমরা কালারের পরিমাণটা এখান থেকে বাড়ায় দেব, অ্যাডজাস্টমেন্ট করে নেব। বুঝতে পেরেছেন? এখন দেখেন সঠিকভাবে ওটা কিন্তু মার্জ হয়েছে, বুঝছেন? এখন কি বোঝা যাচ্ছে এখানে আমরা নিয়ে যে বসাইছি? বোঝা যাচ্ছে? বলেন সবাই। না ভাই, বুঝতেই পারতেছেন না? তো এইভাবে আমাদের কাজ করতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কালার। তো বেটার যে ভিউটার জন্য আমরা কি বললাম, যে কালার 4 এবং স্ট্রাকচার 4 রাখবেন। এখন স্ট্রাকচারটা আসলে কি? স্ট্রাকচার কম বেশির সাহায্যে আমাদের কোনো পিকচারের উচ্চতাও বাড়ানো যেতে পারে, পিকচারের উচ্চতাও কিন্তু বাড়ানো যেতে পারে। এটা আমরা আগের জায়গায় নিয়ে আসি। ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে। সাপোজ আমরা পিকচারটাকে এতটুকু বড় করতে চাচ্ছি, উপরে এতটুকু নিয়ে যাই, একটু লম্বা করতে চাচ্ছি, এখান থেকে আমরা ওকে করে দিলাম। এটা কিন্তু আমরা বড় করতে পারবো। এটা কি ভাইয়া এটা পিচ দেওয়া লাগবে নাকি মানে সিলেক্ট করার পরে অটো ওকে হয়ে যাবে? ওই জায়গাটা অটো ফিল হয়ে যাবে। এখন এটা ডিপেন্ড করবে স্ট্রাকচারের উপরে। স্ট্রাকচারটা সর্বোচ্চ মান হচ্ছে 7। এখন আমি 7 দিয়ে যদি এখানে ক্লিক করি, তাহলে ওই স্ট্রাকচারের পরিমাণটা সঠিকভাবে মনে করেন যে একদম ক্লিয়ার ভাবে আপনার কাজ করবে ইমেজের উপরে। যেমন আমার স্ট্রাকচারটা এখানে 7 দিয়ে আমরা সিলেকশন করতেছি, পায়ের কাছ থেকে বড় করব। যেমন অনেকে ছোট হাইট, এখন পিকচার তো আমার বড় দেখাতে হবে, অল্প একটু বাড়ালাম। অবশ্যই দেখতে হবে যে এই সাইজটা যেন দুই সাইডে সমানভাবে থাকে, তাহলে কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নেবে পরবর্তীতে। দেখছেন, এই ব্লেন্ডিংটা পারফেক্ট ভাবে হবে যখন আপনার স্ট্রাকচার যত বেশি বাড়ায় নেবেন। তবে আমরা কি বললাম যে সঠিক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে 4/4 এইভাবে রাখার চেষ্টা করবেন। রেখে কাজ করলে আপনি বেটার ভিউটা পাবেন। প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের সময় অনেক কিছুই করতে হয়, ঠিক আছে? তো আমি এখান থেকে মনে করেন আমার পিকচারের সাইজটা আরো বাড়াই দিলাম, বড় করে ফেললাম খুব সহজেই। তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে আমরা কি ধরনের কাজ করতে পারি সেই বিষয়গুলো আশা করি প্রত্যেকেই বুঝে গেছেন, তাই না? আপনি যদি চান কপি করব, এখানে আমাদের একটা আছে আর একটা কপি করব, দেন সম্ভব। এখান থেকে মুডে যদি ক্লিক করেন, এখান থেকে মুভ না হয় দেখেন
এক্সটেন্ড আছে, তাই না? এক্সটেন্ডে ক্লিক করেন, এটাকে সিলেকশন করেন, দেন এটাকে ধরে যদি আপনি এই পাশে নিয়ে আসেন এইখানে, এবার যদি ছেড়ে দেন, তাহলে কি হবে? এটা এখানে মুভ হবে না, কপি হবে। তো আপনি চাইলে আপনার ক্লোনও এরকম তৈরি করতে পারেন, বুঝছেন? দেখছেন? হালকা একটু ছোট হবে, সরি বড় হবে হালকা। কাছে বসাই ফেলছি, বেশি দূরে নিয়ে এসে ক্লিক করে ফেলছি, কিছু করার নাই। আগের ইমেজটা রিমুভ করে দিচ্ছে, ধরলাম এইখানে নিয়ে আসবো। তো এভাবে কি আমরা চাইলে যে কোনো কিছু কপি করতে পারি, মুভ করতে পারি, কোনো কিছু বড়ও করতে পারি, তাই না? এই বিষয়গুলো কি সবাই বুঝতে পেরেছি আমরা? জি ভাই। প্রত্যেকে প্রত্যেকে কি বুঝতে পেরেছি? জি জি ভাই, পারছি। আমরা তাহলে কি কি বিষয় দেখলাম বলেন? ছবির ফাঁকা কিভাবে ঠিক করা যায়, তারপরে একদিনই অন্য জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায়। এতগুলো বিষয় কি আমরা প্রত্যেকে কমপ্লিট করতে পারবো? ইনশাআল্লাহ ভাই পারবো। ইনশাআল্লাহ পারবো। এখন আমাদের বাকি থাকলো কি কন্টেন্ট অ্যাওয়ার ফিল টুলটা দেখবো, তাই তো? কন্টেন্ট অ্যাওয়ার ফিল টুলটা দেখবো এবং যে মাস্কিং এর যে ব্যাপারটা বললাম, এই মাস্কিং এর ব্যাপারটা একটু দেখবো। তো এক্সাম্পল হিসেবে আমরা নতুন আরেকটা এক্সাম্পল ওপেন করি। এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল জিনিসটাকে আসলে দেখব, এবং এই কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা আমরা কোথায় পেতে পারি, তাই না? এই কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা আমরা কোথায় পেতে পারি? আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা দুইটা জায়গায় পেতে পারি। একটা হচ্ছে শর্টকাট শিফট F5 কিবোর্ড, ঠিক আছে? এখান থেকে আমাদের কন্টেন্ট নেওয়ার অপশনটা পাওয়া যায়। সেকেন্ডটা হচ্ছে শিফট ব্যাক স্পেস, এইখান থেকে ক্লিক করলে সেম বিষয়টা, যেটা হচ্ছে শিফট F5 এ ক্লিক করে পেলাম, শিফট ব্যাক স্পেসে ক্লিক করেও আমরা সেম বিষয়টাই পেতে পারি। এরপরে আমাদের সামনে কি অপশন আসতেছে, সেটা হচ্ছে এই কন্টেন্ট নেওয়ার ফিলটা কোথায় পেতে পারি। আমরা ইমেজে যদি এডিটে ক্লিক করি, এখান থেকে ফিল নামে অপশন আছে, সেখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিলটা দেখতে পাই, কন্টেন্ট অ্যাওয়ার্ডটা দেখতে পাই। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে যারা আপডেট ভার্সনগুলো চালান 19 থেকে মেবি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিলটা চালু হয়েছে, শুধুমাত্র কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল আলাদাভাবে।
তো এই কন্টেনার ফিল্ডটা কিভাবে কাজ করে সেটা একটু দেখবো এবং কিভাবে এটার সাহায্যে আমরা কাজ করতে পারি। যদি আমরা যারা পুরাতন ভার্সন চালায় তারা কন্টেনার ফিল্ডটা এখান থেকে মজাটা পাবে না, কারণ এখান থেকে যদি ফিল করা হয় সেটা সরাসরি ইমেজের উপরে প্রভাব ফেলে। কিন্তু যদি আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ডটা আপডেট ভার্সন দ্বারা চালাই, কন্টেন্ট অ্যাওয়ার ফিল্ড থেকে কাজ করি, তাহলে বেশ মজার সাহায্যে কাজ করতে পারবো নতুন লেয়ারে। আমরা এক্সাম্পল হিসেবে এতটুকু অংশ আমরা ডিলিট করতে চাচ্ছি। যে অংশটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই অংশটা আমরা একটা ব্রাশ টুল দিয়ে মার্ক করি। অবশ্যই দেখতে হবে ব্রাশের মোডটা যেন নর্মাল থাকে, না হলে কিন্তু আপনাদের সামনে ইফেক্ট কাজগুলো দেখতে পারবেন না। ফ্লো এবং অপাসিটিটা অবশ্যই 100 থাকতে হবে। ওকে, এবং ব্রাশটা অবশ্যই হার্ডনেসটা 100% রাখবেন। ক্লিয়ার? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছি। আমরা এই ব্রাশ দিয়ে নতুন লেয়ারে কি বললাম যে ব্রাশ দিয়ে আমরা নতুন লেয়ারে অ্যাড করব। কিভাবে অ্যাড করব, কতটুকু অ্যাড করব, যতটুকু আমাদের এই ফ্রেঞ্জেস গুলো আছে, আমরা শিফটের সাথে এখানে ক্লিক করলাম, সমান্তরাল লাইন হবে, তাই না? আমরা শিফটের সাথে ক্লিক করে করে লাইন তৈরি করতেছি। এখানে একটা ক্লিক করলাম, এতটুকু আমরা মার্ক করলাম। এভাবে আপনি যদি সবগুলো রিমুভ করতে চান সবগুলো মার্ক করেন। এতটুকু অংশ মার্ক করে এটাকে আমরা এবার হাইড করে দিলাম। হাইড করে এই থাম্বনেলের উপর ক্লিক করে সিলেকশনে নিয়ে আসলাম, আমাদের অরিজিনাল পিকচারে আসলাম। অবশ্যই অরিজিনাল পিকচারে লকটা খোলা থাকতে হবে। এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিলে ক্লিক করব, এখান থেকে নিউ, অবশ্যই লেয়ারটা দেখতে হবে নিউ লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আছে কিনা। এখন যখনই আমরা ক্লিক করেছি তখন আমাদের সামনে দেখেন এইখানে আমাদের যে চেঞ্জটা, যতটুকু আমরা মার্ক করেছিলাম ততটুকু কিন্তু রিমুভ করে দিয়েছে, তাই না? ততটুকু অংশ রিমুভ হয়ে গেছে না এই ফ্রিঞ্জেস গুলো? জি ভাইয়া, হয়ে গেছে। কত স্মুথলি কাজ হয়ে গেছে না এগুলো?
এখন যদি আপনার এখানে কোনো সমস্যা থাকতো, আপনি এখান থেকে আরো বেশ অপশন আছে কালার অ্যাডাপশনের, এখান থেকে আপনি নরমাল ডিফল্ট আছে যেটা ফটোশপ থেকে অটোমেটিক হয়। আপনি যদি চান ডিফল্টের না রাখতে চান, অন্য কিছু করবেন, হাই দিবেন, আপনি নিজের মতো করে সেটা করতে পারেন, দেখছেন। তবে সবসময় ফটোশপ থেকে যদি না যেটা দেয়া থাকবে কালার অ্যাডাপশনটা যেমন রাখবেন ভালো হবে। যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী তো আমাদের করতেই হবে। তো এইভাবে আমরা যদি চাই আমাদের সবগুলোই সিলেকশন করে মুভ করতে পারবো। আর মজার ব্যাপারটা কি, আমরা নতুন লেয়ারে আমাদের অরিজিনাল ইমেজ কিন্তু ঠিক আছে, আমি যদি এটাকে অফ করি আমাদের অরিজিনাল ইমেজ দেখা যাচ্ছে। আমরা নতুন লেয়ারে থাকা অবস্থায় আমরা কিন্তু এই কন্টেন্ট ফিলের যে কাজটা সেটা করতে পারলাম। অন্যথায় যদি আমরা এটাকে হাইড করি, দেন আমরা এখানে কন্টেন্ট এবার মুভ টুলটা ইউজ করব, ঠিক আছে। এতটুকু সিলেকশন করলাম, কন্ট্রোলের সাথে সিলেকশন করলাম। এখন সিলেকশনটা আমাদের এই ইমেজে আসলো, শিফট ব্যাক স্পেস অথবা শিফট F5 অথবা এডিট থেকে ফিলে যদি ক্লিক করে আমরা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ারটা ক্লিক করি, ঠিক আছে। কন্টেন্ট অ্যাওয়ারটা ক্লিক করি, আমাদের এই জিনিসটা তো রিমুভ হবে, ঠিক আছে, রিমুভ হবে। কিন্তু সমস্যাটা কোথায় আসবে, সমস্যাটা সেটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচারের উপরে সেটা ইফেক্ট করতেছে, তাই না? অরিজিনাল পিকচারের উপর ইফেক্ট করতেছে না, আমাদের অরিজিনাল পিকচারটা কিন্তু থাকতেছে না। দেখছেন আমাদের এখন অরিজিনাল ইমেজ আছে। জাস্ট আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল টুলের সাহায্যে যদি ওই টুলসটা এখান থেকে ইউজ করি তাহলে আমরা এরকম নতুন লেয়ার নিয়ে নতুন ভাবে নিজের মতো করে কাজ করতে পারবো। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তো আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে, ফিল টুলের সাহায্যে কি পাঁচটা এরকম ফেন্স রিমুভ করার চেষ্টা করব হোমওয়ার্ক হিসেবে। পাঁচটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে মুভ করার চেষ্টা করব। আমরা স্পট হিলিং ব্রাশ টুলের যে অপশনগুলো দেখলাম এইগুলোর সাহায্যে পাঁচটা পিকচারের এরকম হচ্ছে ওল্ড পিকচারগুলো ঠিক করতে পারি। স্পট হিলিং ব্রাশ টুলের সাহায্যে কিন্তু আমরা আরো অনেক কাজ করতে পারি, যেমন ফেসের পিম্পল থাকে না, ফেসে অনেক পিম্পল থাকে না, এই পিম্পল গুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি খুব সহজেই। যে এখানে সমস্যা একটা যদি ক্লিক করি তাহলে কি সেটা ঠিক হবে না? অবশ্যই আমরা কি বলেছি, এই কাজগুলো করার সময় নতুন লেয়ার নিতে হবে, স্যাম্পল অল লেয়ার সিলেক্ট করে সবগুলো কাজ করতে হবে। দ্যাটস গুড। আপনি হিলিং ব্রাশ টুলটা নেন, আশেপাশে থেকে কালার ক্লোনটা সোর্স করেন, সোর্স করে সেটা নিয়ে কাজ করেন, তাই না? কোনো সমস্যা আছে? এভাবে কাজ করতে পারবেন। অবশ্যই ব্রাশ সাইজটা ছোট নিয়ে কাজ করবেন। এখন এটা আপনি স্পট হিলিং ব্রাশ টুলের সাহায্যে করবেন না হিলিং ব্রাশ টুলের সাহায্যে কি করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজের ইচ্ছার উপরে, ঠিক আছে। যদি ছোট দুই একটা ফোট হয় সেই ক্ষেত্রে স্পট হিলিং ব্রাশটা ইউজ করতে পারেন। যদি কাজগুলো দীর্ঘ হয়, অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি হিলিং ব্রাশটা নিয়ে কাজ করতে পারেন।
আমি স্ক্রোল নিচ্ছি, বারবার নিয়ে কাজ করতেছি বেটার রেজাল্টের জন্য, তাই না? কারণ আমার এই প্লাসের আইকনটা যেখানে থাকবে সেই কালারটাই অন্য জায়গার সাথে যে মার্জ করবে। পার্থক্য কি বুঝতে পারতেছি আমরা? পার্থক্য কি বুঝতে পারতেছি? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া বুঝতে পারছি। আজ তো কাজ করে সব শেষ করে ফেলবে না। তাই তো, যারা আজকে অনেকগুলো একটিভা দেখালো। হ্যাঁ, আমাদের কাজগুলো বেশি লাগবে দিতে চায় না। যখন করতে চাই, কি জানি একটা প্রবলেম দেয়। কি প্রবলেম দেখায়? কাজ করবো না বলবো, অফিস ভাবে মেয়ের ফেসটাকে একটু ভালো করে দিলাম, পিম্পল গুলো তো দূর করে দিলাম। কোনো ছবির বিশ্বাস নেই ভাই। তাই তো, জি ভাই। আচ্ছা এতটুকু বিষয় কি সবাই করতে পারবো আমরা এইভাবে? ইনশাআল্লাহ ভাই, করতে পারবো। ইনশাআল্লাহ ভাই। তো আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল দেখলাম, হিলিং ব্রাশ টুল দেখলাম, প্যাচ টুল দেখলাম, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দেখলাম, কন্টেন্ট অ্যাওয়ার ফিল টুল দেখলাম, তাই না? জি ভাই। তো এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে ক্লিপিং মাস্কিং। আমরা কি বললাম যে মাস্কিংটাকে ফটোশপে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্লিপিং মাস্কিং, একটা হচ্ছে ভেক্টর মাস্কিং, আর একটা হচ্ছে লেয়ার মাস্কিং। তো আমরা প্রথমত আজকে ক্লিপিং মাস্কিংটা দেখব। তো ক্লিপিং মাস্কিং আসলে কি, কিভাবে কাজ করে এই ক্লিপিং মাস্কিং? তো ক্লিপিং মাস্কিংটা হচ্ছে আমি নতুন কোন একটা লেয়ার নিচ্ছি, যেমন এটা কাজ করেন আমরা লক গাইড নিয়ে যখন আলোচনা করেছিলাম মনে আছে, যে আমরা নতুন লেয়ারে যদি একটা কালার অ্যাড করি, অল্ট ব্যাক স্পেস কন্ট্রোল ডি, আমরা যদি এখান থেকে লক গাইড করি তাহলে কি হয়, এই কালারের বাইরে কিন্তু কোনো কালার অ্যাড হয় না, তাই না? এই আমরা যদি বাইরের দিকেও দিই শুধুমাত্র কালারটা কতটুকু পড়বে যতটুকু আমাদের ভেতরের অংশ আছে, কিন্তু এই কালারটা কি আমাদের সেম লেয়ারে পড়তেছে না? কালারটা কি সেম? আমি যদি কোনো কালার অ্যাড করতে যাই সেটা কি সেম কালারের উপরে পড়তেছে না? বলেন, এই কালারটা কি সেম, এই সেম লেয়ারে পড়তেছে না? কালারটা আমাদের ব্ল্যাক যে লেয়ারে আছে সেই লেয়ারে পড়তেছে। কিন্তু ক্লিপিং মাস্কিং আমাকে কি সুযোগ দেবে, এই কাজটা আমরা নতুন লেয়ারেই করতে পারবো লক ছাড়াই। সেটা কিভাবে, আমরা যে লেয়ারের সাথে মাস্কিং করব, অর্থাৎ যে শেপটাই আমরা রাখতে চাচ্ছি সেই শেপটা আমাকে নিচে রাখতে হবে, তার উপরে আমরা অন্য শেপগুলো অন্য কাজগুলো করব এবং এই শেপে কনভার্ট করব। এখন এই ক্লিপিং মাস্কিংটা আমরা কিভাবে করতে পারি? সাপোজ ক্লিপিং মাস্কিং বলতে আমরা মাস্কিংটা কোনটার সাথে করতে পারবো, আমরা যে শেপে মানে যে শেপে কোনো কিছুকে কনভার্ট করতে চাচ্ছি বা যে শেপ আকারে আমরা দেখতে চাচ্ছি। সাপোজ আমরা কোনো কালার অ্যাড করব, এই কালারটা আমরা চাচ্ছি এই রেক্ট্যাঙ্গুলারের শেপেই দেখব, রেক্ট্যাঙ্গুলারের শেপের বাইরে যে কালারগুলো থাকবে সেই কালারগুলো আমরা দেখতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের করতে হবে সেই ক্লিপিং মাস্কিং, যেটা আমরা এই কালারটা দেখতে পারবো ততটুকুই যতটুকু আমাদের এই শেপের মধ্যে থাকবে। এখন মাস্কিং যেটাকে করতে হবে, মাস্কিং করার সময় মূল মাস্কিং এর মূল ব্যাপার কোনটা, সেটা হচ্ছে যেটার মতো আমরা দেখতে চাচ্ছি বা যেটার সাথে আমরা মাস্কিং করতে চাচ্ছি, যে শেপে আমরা সবকিছুকে কনভার্ট করতে চাচ্ছি সেটা সবসময় নিচে থাকতে হবে, আর তার উপরে নতুন যে লেয়ারগুলো নেব সেই লেয়ারগুলো তার উপরেই থাকতে হবে। ঠিক আছে, এটা কি সত্য? মাস্কিং এর ক্ষেত্রে যেটার সাথে মাস্কিং করব সেটা সবসময় নিচে থাকবে।
তো আমরা মনে করেন যে আমরা এই ব্ল্যাক এই শেপের মতো করে সবকিছু করব, এই ব্ল্যাক শেপ আকারে সবকিছু থাকবে। আমরা এই জন্য ব্ল্যাক শেপের উপরে কি করলাম, রেডটাকে ড্রয়িং করলাম না। মাস্কিং এর জন্য আমরা কি করতে পারি, দুইটা লেয়ারের মাঝখানে যে যদি অল্টে ক্লিক করি, এই একটা দেখেন তীর চিহ্ন মতো আসে, এটা হচ্ছে মাস্কিং এর চিহ্ন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই উপরের লেয়ারটা নিচের লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মাস্কিং হয়ে যাবে। এখন দেখেন কালার গুলো যেখানে ছিল বাইরের দিকে কোনো কালার দেখা যাচ্ছে, আর শুধুমাত্র সেই কালার গুলো দেখা যাচ্ছে যেই কালার গুলো ভিতরের দিকে আছে, তাই না? বলেন, ভিতরের দিকে আছে সেই কালার গুলো দেখা যাচ্ছে না? জি ভাই। কিন্তু আমরা কিন্তু কালার কিন্তু এখানে সবই ছিল, তাই না? আমরা যদি আবার অল্টের সাথে এই দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করি, আমাদের মাস্কিংটা কিন্তু সরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা কি ড্রয়িং করেছিলাম বা কি অ্যাড করেছিলাম। অর্থাৎ মাস্কিংটা সেইটার সাথেই যুক্ত হবে যেটা আমাদের সবার নিচে থাকবে, এরকমই দেখতে হবে। যেমন আমাদের এই নিচে এই লেয়ার 1টাকে আমরা ডিলিট করে দিই। সাপোজ নিচে আমরা কোনো কিছু করেছি, এরকম কোনো কিছু লিখেছিলাম, নতুন একটা লেয়ার নিই, এরকম কোনো কিছু আমরা সিগনেচার টাইপের কোনো কিছু অ্যাড করেছি। এখন এইটা ততটুকু আমাদের কাজ করবে। নতুন লেয়ার আমরা যদি নিয়ে ওই লেয়ারে যদি কোনো কিছু কালার অ্যাড করি বা কোনো কিছু অ্যাড করতে চাই, আমরা যদি ওইটাকে মাস্কিং করি, সাপোজ এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম এর উপরে, ঠিক আছে, ব্ল্যাক কালার দিলাম। এই ব্ল্যাক কালারটা আমরা যদি এখন মাস্কিং করি এই লেয়ারের সাথে, আমরা ততটুকুই ব্ল্যাক দেখতে পারবো যতটুকু আমাদের নিচের লেয়ারটা ছিল, তাই না? তার বাইরের কোনো অংশ দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা যাচ্ছে না। তো মাস্কিং যদি আমাদের করতে হয়, অবশ্যই যেটার সাথে মাস্কিং করব সেটা নিচে থাকতে হবে। আমরা যদি কোনো কিছুতে নির্দিষ্ট কোনো শেপে রাখতে চাই, অবশ্যই সেটাকে আমাদের সবার নিচেই থাকতে হবে। তো মাস্কিং এর সুবিধা কি হচ্ছে, আমরা একাধিক লেয়ার নিয়ে কাজ করতে পারবো এবং সেই লেয়ারটা আমরা নিচের লেয়ারের সাথে মাস্কিং করে রাখতে পারবো। যেমন আমি এখান থেকে একটা লিখলাম, তাই না? ছোট করি, আমরা এখন চাচ্ছি এই তিনটাকে আলাদা আলাদা কালার করব, কিন্তু আলাদা লেয়ারে রেখে। দেখেন অনেক সময় আমাদের হয় না যে আমরা সেম লেয়ারেই অনেক কিছু অ্যাড করে ফেলি, এখন পরবর্তীতে আমাদের চেঞ্জ করতে মন চায়, কালার কোনো কিছু চেঞ্জ করতে মন চাচ্ছে, তখন কিভাবে করতে পারি? সিম্পলি আমরা এই মাস্কিং এর হেল্প নিতে পারি। অল্টের সাথে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করলাম, মাস্কিং অ্যাড হয়ে গেল। আমরা চাচ্ছি ভির কালারটা কি করব, ভির কালারটা আমরা রেড দেব। আমরা ভিতে যদি রেড কালার করি, অবশ্যই লেয়ারটা নতুন লেয়ারে সিলেক্ট করেই করতে হবে। আমরা যদি ভির আশেপাশে কালার করি, সমস্যা আছে, কালার তো শুধু ভিতে দেখা যাবে। দেখেন আমরা যদি এটা মাস্কিংটা অফ করি, কি করেছে দেখেছেন? অল্টের সাথে আবার দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করলাম, মাস্কিং অ্যাড হয়ে গেল। আমরা নতুন লেয়ারে চাচ্ছি এটাকে অন্য কোনো কালার দেব, এটাকেও এটার সাথে মাস্কিং করে দিলাম। তাহলে কি এটাতে কোন কালারটুকু হচ্ছে বলেন তো অ্যাড হচ্ছে? যে কালারের অংশটুকু আমরা কোন অংশটুকু দেখতে পাচ্ছি, যে অংশটুকু আমাদের মাস্কিং এর অর্থাৎ নিচের যে লেয়ারটা যেভাবে আছে। ক্লিয়ার? না, অল্টের সাথে দুইটা লেয়ারের মাঝখানে গেলে এই আইকনটা আপনার সামনে আসবে। আর আরো ওয়ে আছে আমাদের এই কালারগুলো মাস্কিং করা, সেগুলো আমি এক এক করে বলতেছি, সেখান থেকে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এরকম আলাদা আলাদা লেয়ারে থেকে আলাদা আলাদা এরকম কাজ করতে হবে। এখন বিষয় হচ্ছে কি, আমরা এই মাস্কিং আর কি কি ওয়েতে করতে পারি, বা মাস্কিং গুলো আবার হচ্ছে রিলিজ করতে পারি কিভাবে। এখন এইটার জন্য আমাদের ওয়ে হচ্ছে, মাস্কিং করতে হলে যেটা মাস্কিং করতে যাচ্ছে সেটার উপর যে যদি মাউসের রাইট পাশে ক্লিক করি, লেয়ার 2টাকে আমরা লেয়ার 1 এর সাথে মাস্কিং করতে যাচ্ছি, আমরা যদি এর উপর যে ক্লিক করি মাউসের রাইট সাইডে ক্লিপিং মাস্কিং এর অপশন পাই, এখান থেকে ক্লিপিং মাস্কিং করতে পারি। দ্বিতীয় অপশন কোথা থেকে পেতে পারি, সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ডে লেয়ারে যাই, এখান থেকে লেয়ার মাস্কিং ক্রিয়েট ক্লিপিং মাস্কিং অপশনটা পাই, ক্লিপিং হয়ে গেল। শর্টকাট কি, কন্ট্রোল জি, কন্ট্রোল অল্টার জি, ঠিক আছে?
শর্টকাট। আবার ক্লিপ মাস্কিংটাকে রিলিজ করতে হলো কন্ট্রোল অল্টার জি শর্টকাট। ঠিক আছে, সেম শর্টকাটে মাস্কিং হবে, সেম শর্টকাটে মাস্কিংটা আবার রিলিজ হবে। বুঝতে পেরেছি মাস্কিং আমরা কিভাবে করতে পারি? মাস্কিংটা আমরা কিভাবে করতে পারি সেটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস জি মাস্কিং, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস জি আবার রিলিজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই ক্লিপিং মাস্কিং কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। যেমন আপনি যদি এখান থেকে কোনো কিছু টেক্সট অ্যাড করেন, সেই টেক্সটের সাথে আপনি মনে করেন যে কোনো কিছু করবেন, ফিশ আমি লিখলাম এখানে সাপোজ এফ ফিশ, আমি চাচ্ছি এটার ফন্টের সাইজটা আমরা একটু বড় করব। আমরা ইজিলি টি লেখা এটার উপর যদি ক্লিক করি, উপরে এখান থেকে যদি ফন্ট সাইজটা এরকম স্ক্রল করি, যে আমাদের ফন্ট সাইজটা খুব সহজে বড় হচ্ছে। ওকে, আমরা একটা বড় ফিশ লেখা চাচ্ছি। অথবা আপনি যদি এখানে এসে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসেন, অল ধরে যদি বড় করেন তাও বড় করতে পারবেন। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা অংশে আলাদা আলাদা ফিশ অ্যাড হবে। তো আমরা যদি unsplash.com এ যাই, এখন এটাকে যদি নতুন লেয়ার নিই, সেই লেয়ারটাকে এটার সাথে মাস্কিং করে দিলাম, কন্ট্রোল অল্টার জি, এখানে কন্ট্রোল ভি দিলাম। এই আমাদের কচ্ছপটা কি এর ভিতরে চলে আসতেছে না? আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল নিয়ে আসলাম। আমরা চাচ্ছি কচ্ছপটা শুধুমাত্র দেখা যাবে কোথায়? টিতে, সরি এফ এ, বা এফ আর এ তে চাচ্ছি কচ্ছপ দেখা যাবে, বা একটা সেম একটা লেয়ারে দেখা যাবে। ওকে, আমরা যদি এটাকে ছোট করি, এগুলো হচ্ছে আমাদের ই সাইজে পিকচার আছে, বড় করলে খুব ভালো লাগবে না, কারণ মূল সবগুলো দেখা যাচ্ছে না। তো আমরা হরিজন্টাল পিকচার, জি বলেন, হরিজন্টাল পিকচার নেব, বলেন। আমি কি শুধু এই যে লেয়ার 1টা ক্রপ করতে পারবো? ক্রপ বলতে আপনি ডিলিট করবেন? ক্রপ বলতে হ্যাঁ, আমি এক সাইড থেকে ক্রপ করে জাস্ট ওইটুকুই রাখতে চাচ্ছিলাম যতটুকু এতে আসছে। হ্যাঁ, আমরা রাখবো তো, সেটাই তো রাখার চেষ্টা করতেছি, বুঝছেন? এ দেখেন, কন্ট্রোল নতুন লেয়ার নিয়ে সেটাকে মাস্কিং করলাম, কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল ভি। আমরা চাচ্ছি এতটুকু অংশ রাখবো এই ফিশের, তাই না? ফিশটাকে যদি একটু বড় করি, ওকে। এখন আমরা চাচ্ছি এই ফিশের এই অংশটা ডিলিট করে দেব। অবশ্যই ইরেজার টুল নেন, যে অংশটা ডিলিট করতে চাচ্ছেন ইরেজার টুলের সাহায্যে সে অংশটা এভাবে রিমুভ করে দেন, তাই না? রিমুভ করে দিতে পারবো না? এভাবে বলেন। অবশ্যই পারবো, রিমুভ করে দিলাম। আপনার নতুন আর একটা যদি মনে করেন যে নেই, এখান থেকে ফিশ, নতুন আরো একটা লেয়ার নিলাম, সেই লেয়ারটাকে ওইটার সাথে মার্জ করলাম, তাই না? অবশ্যই লেয়ারটাকে সিলেক্ট রেখেই কন্ট্রোল অল্টার জি, মাস্কিং হয়ে গেল, কন্ট্রোল ভি। এটাকে কি আমরা আইতেই শুধু রাখতে চাচ্ছি, এতটুকু অংশ রাখতে চাচ্ছি। তাহলে কি সাপোজ এই মাথাটাও আমরা চাচ্ছি দেখা যাক, টিতে যে আমাদের এই মাথাটাও দেখা যাক। সাপোজ আমরা কি ইরেজার টুল নিয়ে আমরা যতটুকু চাচ্ছি রিমুভ করতে হয়, রিমুভ করতে পারবো না? বলেন। অবশ্যই কি আমরা এভাবে রিমুভ করতে পারবো যে অংশটা চাচ্ছি দেখা যাবে না। এই ক্ষেত্রে হার্ড ব্রাশ টুলটা সবসময় ইউজ করবেন। ব্রাশটাকে সবসময় হার্ড করে, এই ক্ষেত্রে কাজ করার সময় ব্রাশটা হার্ডটা নিয়ে, হার্ডনেসটা 100% নিয়ে অবশ্য কাজ করবেন।
যখন এই বডির কাছে কাজ করবেন, তো আমরা এখন যেহেতু দূরে কাজ করতেছি, হার্ডনেসটা কম করে মাছটা এইভাবে শো করলো, তাই না? তাতে তো আমাদের সমস্যা নাই, মাছের পাখনাও দেখা যাচ্ছে। ওকে, ব্রাশটাকে আমরা হার্ড করলাম, এর বাইরে যদি কোনো অংশ থাকে সেটাকে মনে করেন যে এইভাবে রিমুভ করে দিলাম। এখন সেম ভাবে আমরা আর একটা কোনো কিছু অ্যাড করব। এই পিকচার চাচ্ছি অন্য একটাতে অ্যাড হবে, এটাকে কপি করলাম, নতুন আরেকটা লেয়ার নিলাম, লেয়ারটা সিলেক্ট আছে, কন্ট্রোল অল্টার জি, শর্টকাট কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল। এখন কতটুকু ছোট করলে ইমেজের ভেতরে অ্যাডজাস্ট হবে ততটুকু আমরা ছোট করলাম, কন্ট্রোল টি। এইখানে এক্সট্রা অংশ গেছে, ইরেজার টুল দিয়ে ডিলিট করে দিলাম। খুবই ইজি না? এরকম কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারি, শুধু এরকম না, কেন আমাদের ইমেজ বা অন্য কোনো কিছু অ্যাড করতে পারবো না? এরকম অবশ্যই পারবো। নতুন একটা লেয়ার, ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল, এটাকে ধরে এদিকে নিয়ে চলে আসতে হবে, তাই না? এতটুকু ঠিক আছে, ভালো লাগতেছে, ছেড়ে দিলাম, হয়ে গেল। কিন্তু আমরা যদি এখন রিলিজ করি তাহলে বুঝতে পারবো আমরা কি কোনো কিছু ডিলিট করেছি। আমাদের প্রত্যেকটা ইমেজে কিন্তু আছে, আমরা কিন্তু কোনো কিছুই ক্রপ করি নাই। আপনি যদি চান অবশ্যই ক্রপ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা ক্রপ করে কি হবে, তাই না? ক্রপ করে কি হবে আমরা যদি রিমুভই করতে পারি সবকিছু। তো এইভাবে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারি। শুধু এরকম আমাদের ইমেজের ক্ষেত্রে না, আমাদের নিজেদের কোনো ইমেজের সাথেও কোনো কিছু অ্যাড করতে পারি। এক্সাম্পল হিসেবে মনে করেন যে আপনার কাছে এই ফিশের একটা ইমেজ আপনি আপনার পুরো পিকচারে অ্যাড করতে চাচ্ছেন। আপনার এই জামাতে শুধু আপনার মনে করেন যে ফিশের অ্যাড করতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন, কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে ক্লিক করলে তো এক ক্লিকে এই সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট আই ইনভার্স ডিলিট, কন্ট্রোল ডি ডি সিলেক্ট, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম আমরা। কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল ভি। এভাবে কি নির্দিষ্ট কোনো শেপেও আমাদের সবকিছু আনা সম্ভব না? বলেন, বুঝতে পেরেছেন? এখন আপনি মনে করেন যে ফেসের দিক থেকে চাচ্ছেন না, এটা যদি অপাসিটি কমায় যতটুকু চাচ্ছেন না ততটুকু চাইলে কি আপনি রিমুভ করে দিতে পারেন। ব্লেন্ডিং করা যাবে না? হ্যাঁ, এটাকে ব্লেন্ডিংও করা যাবে। এই যে বিভিন্ন মোড আছে ব্লেন্ডিং, প্রত্যেকটা কাজে লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন, সবই করতে পারবেন, শুধুমাত্র ওই অংশটুকু ততটুকুই দেখা যাবে যতটুকু আপনার নিচের লেয়ারের সাথে মাস্কিং থাকবে, বুঝতে পেরেছেন? আপনার হাতে সব সুযোগ সুবিধা থাকবে, শুধুমাত্র ততটুকুই দেখতে পারবেন যতটুকু আপনার নিচের লেয়ারটা থাকবে। নিচের লেয়ারের শেপটা যেমন থাকবে আপনার লেয়ারটাও তেমনই দেখা যাবে। তাছাড়া কোনো পার্থক্য আছে বলেন? তাছাড়া কিন্তু কোনো পার্থক্য নাই। আমি এখান থেকে কালার করে দিলাম বা মাল্টিপল করে দিলাম, অপাসিটিটা যদি কমাই দিই, মাল্টিপল ভালো লাগতেছে না, ওভারলে মোডটা ভালো লাগতেছে, তাই না? শার্টের ডিজাইন আইছে।
সেভাবে কোনো কিছু অ্যাড করতে পারবো না, বা যদি আপনি নর্মালে রাখেন। উপরের দিকে দেখেন ওই যে ফেসের দিকে একটা অংশ বাকি আছে, তাই না? এটুকু রিমুভ করে দেন। ব্লেন্ডিং মোড চেঞ্জ, স্কিন ওভারলে ভালো লাগতেছে, তাই না? এই ক্ষেত্রে যেখানে ডার্ক আছে সেখানে ডার্ক হবে, যেখানে হোয়াইট আছে সেখানে হোয়াইট হবে। কতটুকু কম বেশি রাখলেন, ওকে হয়ে গেল। এভাবে কি আপনি ক্লিপিং মাস্কিং এর সাহায্যে মজার মজার কাজ করতে পারবেন না বলেন? ক্লিপিং মাস্কিং এর সাহায্যে কি এরকম মজার মজার কাজ করতে পারবেন কিনা বলেন? জি ভাই, করা যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই কাজগুলো করবেন। আচ্ছা ভাই। ঠিক আছে, তো কি কি কাজ দেখালাম বুঝতে পেরেছেন তো? জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো নেক্সট দিনগুলোতে প্র্যাকটিস করবেন। সবগুলো ঠিক মতো প্র্যাকটিস করলে ভালো কিছু হবে। ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভালোভাবে কাজ করবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। আজকে অনেক মজার মজার বিষয় দেখানো হয়ে গেছে। আশা করি সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং নেক্সট দিনগুলোতে এই বিষয়গুলো অবশ্যই কাজে লাগাবেন। নেক্সট দিনগুলো কি এই বিষয়গুলো কাজে লাগাবেন না? আমি চাই প্রত্যেকে আজকে যেন হোমওয়ার্কগুলো করেন। ইনশাআল্লাহ ভাই।